নিচে এসে দাঁড়িয়েছো যে? তোমার সাহস তো অনেক। তাই এখানে রাতের বেলা কেউ আসে না, অথচ তুমি এলে কি মনে করে? পলাশপুর গ্রামে এসে তারানাথ তান্ত্রিক জানতে পারলেন সেই গ্রামের একেবারে শেষ সীমান্তে থাকা একটি বিশাল বড় শেওড়া গাছের মধ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছে কোনো এক পেতনি। পেতনির ভয়ে সাধারণ মানুষ সন্ধ্যার পর সে চত্বরে আর যেতে পারে না। সেই অপশক্তি নাকি সুযোগ পেলেই তাদের ভয় দেখায় আর নানান উপদ্রবও করে। সমস্ত ঘটনার কথা শুনে ঠাকুরমশাই সিদ্ধান্ত নিলেন সেই রাত তিনি ওই শেওড়া গাছের নিচেই কাটাবেন। তা সত্যিই কি পেতনি মানুষের ক্ষতি করার জন্য সেখানে বাস করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ঘটনা? তারানাথ তান্ত্রিক কিভাবে পলাশপুরের পেতনির এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাবেন? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন পলাশপুরের পেতনি এই গল্পটি। তাহলে আর বেশি দেরি না করে খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজাটা খুলুন। আমি কিশোরী, আমরা এসেছি। আমি এবং কিশোরী যখন মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ির বন্ধ সদর দরজার সামনে এসে থমকে দাঁড়ালাম, তখন কালো মেঘে ভরা আকাশ থেকে টুপটাপ করে দু এক ফোঁটা বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। ঠাকুরমশাই ছোট্ট মেয়ে চারি সদর দরজা খুলে দিতেই আমরা ভেতরে ঢুকে এলাম। চারি আমাদের দিকে তাকিয়ে বলল, আসুন আসুন কাকাবাবু, তাড়াতাড়ি ভেতরে ঢুকে আসুন। বাইরে যা মেঘ করেছে তাতে এক্ষুনি বৃষ্টি নামলো বলে। চারির কথা শুনে আমরা মৃদু হেসে সদর পেরিয়ে অভ্যন্তরে ঢুকে আসতেই সে সদর দরজা বন্ধ করে দিল। উঠোন পেরিয়ে দাওয়ায় প্রথম পা রাখতে না রাখতেই আরম্ভ হলো মুষলধারে বৃষ্টিপাত। এত জোরে ঝমঝম করে বৃষ্টি নামলো যে আমাদের মনে হলো বৃষ্টিটা যেন আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি এসে উপস্থিত হওয়ার জন্যই অপেক্ষা করছিল। চারিদিকে তাকিয়ে কিশোরী বলল, কি ব্যাপার চারিমা, ঠাকুর মশাইকে কোথাও দেখতে পাচ্ছি না। বাবা কি গৃহে নেই নাকি? কিশোরীর প্রশ্নে চারি স্বল্প হেসে বলল, না না, বাবা মশাই ঘরেই রয়েছেন। আসলে তিনি কি যেন এক প্রাচীন পুঁথি নিয়ে সেই সকাল থেকে বসে আছেন। আপনারা বসুন, বাবা মশাই চলে আসবেন এই খানিকক্ষণের মধ্যেই। আমি বরং আপনাদের জন্য একটু গরম গরম চা করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চারিমা, সেই বরণ ভালো। এমন কনকনে ঠান্ডার সময় একটু গরম চা না হলে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকা এক প্রকার সত্যি দুষ্কর বিষয়। কিশোরীর কথা শুনে চারি সলজ্জ হাসি হেসে এগিয়ে গেল সোজা রান্নাঘরের দিকে আমাদের জন্য চা করার উদ্দেশ্যে। আমি এবং কিশোরী আমরা দুজনে মিলে বেশ আরাম করে বসলাম তক্তাপোশের উপর। সময়টা এখন আষাঢ় মাসের ভরা বর্ষা। আজ রবিবার ছুটির দিন। দুপুরের পর থেকে কিশোরী এসে উপস্থিত হয়েছিল আমার বাড়িতে। তার মতে আজকের দিনে একটু মঠ লেন থেকে ঘুরে আসা আবশ্যক। এতে অবসর সময় খুব সুন্দরভাবে কেটে যাবে, আবার ঠাকুর মশাই এবং চারির সাথেও দেখা হয়ে যাবে। বেশ কিছুদিন হলো তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, তাই কিশোরীর কথায় ভেবে দেখলাম সে সত্যি খুব একটা ভুল কিছু বলেনি। এরপর আর কি, দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি এবং কিশোরী আমরা দুই বন্ধু মিলে তড়িঘড়ি দুখানি ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। গভীর নিম্নচাপের কারণে সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছে এখন বেশ। কয়েকদিন এরকম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বলেই আশা করা যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পথে আজ সেরকম মানুষজনের দেখা মেলেনি। দোকানপাট সবকিছু একেবারে ফাঁকা। 5 মাথার গুমটি মতন দোকান থেকে আসার পথে আমরা দুই বন্ধু 2 ভাঁড় চা আর সিগারেট খেয়ে ঠাকুর মশাইয়ের জন্য মনে করে 1 প্যাকেট পাসিং শো সিগারেট কিনে নিয়েছি। আমরা বিলক্ষণ জানি ঠাকুর মশাইয়ের এই সিগারেট অত্যন্ত প্রিয়। আমাদের কাছ থেকে যদিও এই সিগারেটের প্যাকেট নিতে তিনি মুখে আপত্তি করেন বটে, তবে মনে মনে যে বেশ প্রসন্ন হন তা আমরা বিলক্ষণই বুঝি। কি হে কিশোরী, কখন এলে তোমরা? আমি এবং কিশোরী আমরা দুজন গল্পগুজবে অত্যন্ত ব্যস্ত ছিলাম।
হঠাৎ করে কখন যেন ঠাকুরমশাই ঘরের বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছেন আমাদের তক্তাপোষের একেবারে পিছন দিকে। ঠাকুরমশাইয়ের প্রশ্নের জবাবে কিশোরী বলল, ঠাকুরমশাই, এই স্বল্প কিছু সময় হলো আমরা এসেছি। ঠাকুরমশাই এসে বসলেন তক্তাপোষের উপর আমাদের ঠিক মুখোমুখি। কিশোরী তার দিকে সিগারেটের প্যাকেটখানা বাড়িয়ে দিতেই ঠাকুরমশাই আজ আর কোনো আপত্তি না জানিয়ে সেই সিগারেটের প্যাকেট গ্রহণ করলেন। তারপর প্যাকেটের খাপ খুলে তার মধ্যে থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের দুই ফাঁকে তা গুজে ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরালেন। কিশোরী গল্প শোনার জন্য ঠাকুরমশাইকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ঠাকুরমশাই কিশোরীর মনের ভাব বুঝতে পেরে এক রাস ধোয়া ছেড়ে বললেন, তা কিশোরী, এবার তোমাদের একটা গল্প বলে শোনাতে হবে, তাই তো? এই কথা বলে ঠাকুরমশাই অদ্ভুত শূন্য এক দৃষ্টিতে তাকালেন বাইরের দিকে। আমি এবং কিশোরী আমরা উভয়ই ঠাকুরমশাইয়ের এরূপ চোখের চাউনি বিলক্ষণ বুঝি। আমরা বুঝতে পারলাম তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ঘটনার কথা। সেভাবে আমাদের মোটেও বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে হলো না। স্বল্প কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেই ঠাকুরমশাই যথারীতি বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা আজ থেকে বহু বছর আগের কথা। এই ঘটনা একেবারে আমার অতীত জীবনের প্রথম পর্যায়ে ঘটেছিল। তখন আমার কাঁচা বয়স। তোমরা তো জানোই, অতীতে আমি ছিলাম একজন ভবঘুরে মানুষ। বিভিন্ন জায়গায় সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোই ছিল আমার প্রধান কাজ। চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের মুখোমুখি আমি হয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি তাদের সেই বিপদ থেকে উদ্ধার করতে। তা সেইবার হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হয়েছিলাম পলাশপুর নামের এক গ্রামে। প্রত্যন্ত পাণ্ডব বর্জিত সেই অঞ্চল। হাঁটতে হাঁটতে আমি যখন পলাশপুর গ্রামে গিয়ে উপস্থিত হলাম, তখন রীতিমতো শেষ বেলায় বলা চলে। অপরাহ্নের অন্তিম আলো আকাশের বুকে পাতলা চাদরের মতো সূক্ষ্ম আস্তরণের সৃষ্টি করে ক্রমশ নেমে আসছে ঘন কালো অন্ধকার। পলাশপুর গ্রামের শেষ সীমানায় এসে উপস্থিত হতেই সেখানকার স্থানীয় কিছু মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো। আমি তাদের নিজের পরিচয় দিয়ে তাদের পরিচয় জেনে বেশ গল্পগুজব করছিলাম, কিন্তু হঠাৎ করে সেখানকার একজন মানুষ আমার উদ্দেশ্যে বলে উঠল, চক্রবর্তী মশাই, আপনি আপনি আজকের রাতে থাকবেন কোথায়? আমি তার উদ্দেশ্যে বললাম, আমাকে নিয়ে তোমরা দয়া করে চিন্তা করো না। আমাকে নিয়ে চিন্তা করার মতো কিছু নেই। আমি আমার মতো এই বাইরেই খোলা আকাশের নিচে কিংবা কোনো গাছতলায় দিব্যি রাত কাটিয়ে দিতে পারি, তাতে আমার কোনো অসুবিধা হবে না। আমি দেখলাম আমার এই কথা শুনে সেখানে উপস্থিত প্রতিটি স্থানীয় মানুষের মুখ জুড়ে দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এলো। তাদের প্রত্যেকের চোখ মুখ নিমিষের মধ্যে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। আমি তাদের মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারছিলাম তারা কোনো একটা বিষয় নিয়ে অত্যন্ত ভয় পেয়েছে, কিন্তু সে বিষয়টা আসলে কি তা কিছুতেই বুঝতে পারছিলাম না। সেই স্থানীয় ব্যক্তিটি থমথমে গলায় একটা শুকনো ঢোক গিলে আমার উদ্দেশ্যে বলল, চক্রবর্তী মশাই, আপনি রাতের বেলায় এখানে একা থাকবেন না। এই জায়গাটা একেবারে সুরক্ষিত নয় আপনার জন্য। আপনি যদি চান তাহলে আমাদের যে কোনো গ্রামবাসীদের বাড়িতে গিয়ে থাকতে পারেন। সেখানে আপনার সামান্যতম কোনো ত্রুটি হবে না, কিন্তু এই জায়গায় থাকবেন না। আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, এখানে আপনি থাকবেন না। আমিও ব্যক্তিটির উদ্দেশ্যে বললাম, দেখো,
আমি একজন ভবঘুরে সাধক মানুষ। যে কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে থাকার তুলনায় আমি সর্বদাই বাইরে এই মুক্ত পরিবেশের মধ্যে রাত্রিবাস করতেই বেশি পছন্দ করি। কিন্তু আমি তোমাদের কথার অর্থ ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা কেন বললে যে এই জায়গা আমার জন্য সুরক্ষিত নয়? এখানে কি এমন কিছু রয়েছে যার কারণে আমার কোনো বিপদ ঘটতে পারে? চক্রবর্তী মশাই, আপনি আমাদের কথা বিশ্বাস করবেন কিনা জানি নে, তবুও বলছি। আমাদের পলাশপুর গ্রামের শেষ সীমানায় ওই যে মস্ত বড় শেওড়া গাছটা দেখছেন, ওই গাছের মধ্যে ইদানিং কালে এক পেতনির বসবাস হয়েছে। সেই পেতনির ভয়ে সন্ধ্যার অন্ধকার নামার পর থেকে এদিকে কোনো মানুষ যাতায়াত করতে পারে না। পেতনির উপদ্রবের কথা আপনাকে কি বলবো, সে যাকে পায় তাকেই ভয় দেখায়। হ্যাঁ, আজ অবধি কারো প্রাণ নেয়নি ঠিকই, কিন্তু বুঝতেই তো পারছেন সে আদতে এক অপশক্তি, আর যে কোনো অপশক্তি মানব জাতির জন্য অকল্যাণকর। আপনাকে সে কারণেই বলছি, যেখানে থাকুন না কেন অন্তত এখানে থাকবেন না। আর অল্প কিছু সময়ের মধ্যেই সন্ধে নামবে, পুরোপুরিভাবে আপনি আমাদের সাথে ফিরে চলুন। গ্রামের সেই মানুষটির কথা শুনে আমি এবার তাকালাম সামনের দিকে। দেখলাম জনমানবহীন মাঠের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড শেওড়া গাছ। বৃহৎ আকারের সেই গাছের মগডালে বেশ কয়েকটি পাতা তীর করে কাঁপছে। গাছটা এতটাই বড় যে সেই গাছের মধ্যে যদি আস্ত একটা মানুষ লুকিয়ে থাকে তাহলে তাকে নিচ থেকে দাঁড়িয়ে দেখার কোনো উপায়ই নেই। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি বেশ কয়েকটি বিশেষ ক্ষমতার অধিকারী। সেই ক্ষমতাগুলির মধ্যে একটি হচ্ছে আমি যে কোনো স্থানে দাঁড়িয়ে বুঝতে পারি সেই স্থান আসলে শুভ নাকি অশুভ। সেখানে সত্যি কোনো অপশক্তির প্রাদুর্ভাব ঘটেছে কিনা সেটা জানাও আমার পক্ষে কোনো অসম্ভব কাজ নয়। আমি দুই নয়ন মুদ্রিত করে বাতাসে লম্বা লম্বা শ্বাস নিলাম। বুঝতে পারলাম সত্যি বাতাসের মধ্যে একটা তীব্র আষ্টে জাতীয় গন্ধ মিশে রয়েছে, যেটা এই রকম পরিবেশে একেবারেই বেমানান। তার মানে সেই গ্রামের লোকটি যা বলেছে তা যে একেবারেই মিথ্যে নয়, সেটা বুঝতে আমার বেশি সময় লাগলো না। কিন্তু আমি তারানাথ তান্ত্রিক, জীবনভর নানান অশুভ শক্তি বিভীষিকার মুখোমুখি হয়েছি, তাই নতুন করে কোনো অপশক্তির মুখোমুখি হওয়ার ক্ষেত্রে আমার ভয় পাওয়ার কথা নয়। আমি শান্ত গলায় তাদের উদ্দেশ্যে বললাম, দেখো, তোমরা ভয় করো না, তোমরা বরঞ্চ ফিরে যাও। আমি এখানেই আজকে রাতটা থাকবো বলে মনস্থির করেছি। সে কি চক্রবর্তী মশাই, আপনি সমস্ত কিছু শোনার পরেও এ কথা বলছেন? হ্যাঁ বলছি, কারণ আমি জানি আমার কোনো বিপদ ঘটবে না। পরমেশ্বরের আশীর্বাদের হাত রয়েছে আমার মাথার উপর। আমার কথা শুনে এবার গ্রামের সমস্ত মানুষ এই স্থান পরিত্যাগ করল। বিশ্ব চরাচরের বুকে ঘনিয়ে এলো তমসাচ্ছন্ন অন্ধকার। উদাসী বাতাস রাখালের বাঁশি সুরের মতন এলো পাথারি ভাবে খেলা করতে লাগলো। শেওড়া গাছের ঠিক মাথার উপর কাস্তের মতো বাঁকা ফলার এক ফালি চাঁদ উঠেছিল সেই সময়। চাঁদের ঝলমলে আলো ছড়িয়ে পড়ল যত্রতত্র, ফলে সমগ্র পরিবেশ হয়ে উঠল কেমন যেন এক মায়াবী রকমের।
কোথাও আবছা আলো তো কোথাও নিকষ কালো অন্ধকার। আমি মনে মনে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্রের দ্বারা নিজ গাত্র বন্ধন করে নিলাম, কারণ আমি জানি এই গাত্র বন্ধন করা থাকলে আমার কোনো রকম শারীরিক ক্ষতি কেউ করতে পারবে না। কোনো অপশক্তি আমার ধারে কাছে আর ঘেঁষতে পারবে না। সঙ্গে থাকা ঝোলার মধ্যে কিছু পাকা ফল এবং শুকনো জাতীয় খাবার ছিল। সেই সমস্ত কিছু খেয়েই রাতটা কাটাবো স্থির করলাম। পার্শ্ববর্তী পুষ্করিণী থেকে জল এনেও রাখলাম খানিকটা। সারাদিনের অনেক পরিশ্রম এবং যাত্রার কারণে বড় ক্লান্ত বোধ করছিলাম। খাওয়া দাওয়া শেষে নরম কচি ঘাসের উপর টান টান করে শরীরটা মেলে দিলাম। ঘুমে আমার দুই চোখ বুঝে এলো। নিজের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়লাম এক সময়, কিন্তু আচমকা হঠাৎ করে মাঝ রাতের দিকে আমার সেই ঘুমের রেশটা গেল কেটে। কোনো একটা রাতচরা পাখির তীব্র কর্কশ স্বরে চিৎকার করতে করতে কোথায় যেন মিলিয়ে গেল। তার চিৎকারের আওয়াজে আমার ঘুমটাও গেল ভেঙে। আজ শোয়া অবস্থায় উঠে বসতেই উপলব্ধি করতে পারলাম যে আষ্টে গন্ধটা আমি সন্ধ্যার সময় অল্প মাত্রায় পেয়েছিলাম, সেই গন্ধটারই এখন যথেষ্ট বাড়বাড়ন্ত হয়েছে। আচমকা আমার নজর গেল শেওড়া গাছটার দিকে, আর সেদিকে তাকাতেই বুকটা ছাদ করে উঠল। ঠাকুরমশাইয়ের কথা থামতেই কিশোরী প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, শেওড়া গাছের পানে তাকাতেই আপনি কি এমন দৃশ্য দেখলেন যার কারণে আপনার এরকম অবস্থা হলো? বলছি সে কথাই বলছি। শেওড়া গাছের দিকে নজর যেতেই আমি দেখলাম গাছের অনেক উঁচু ডালে কি যেন একটা বসে রয়েছে। একটানা দীর্ঘক্ষণ অন্ধকারে থাকার কারণে আমার চোখ বেশ সয়ে এসেছিল। চোখের দৃষ্টি সংকুচিত করে সেদিক পানে তাকাতেই আমি দেখলাম একটা কালো কুচকুচি অবয়ব বসে রয়েছে গাছের উঁচু মগ ডালে। তার দেহ ভঙ্গিমা দেখে বোঝা যায় যে সে একজন নারী। অতিলৌকিক সেই নারীর পরনে রয়েছে একটা সাদা ধবধবে শাড়ি আর মস্তক ঢাকা ঘোমটায়। তবে তার পা দুখানি ভারী অস্বাভাবিক। অত উঁচু গাছের ডাল থেকে বসেও তার পা দুটো নেমে এসেছে মাটির একেবারে কাছাকাছি। আমি বুঝতে পারলাম সেই শেওড়া গাছের পেতনি এটা। নিজের মনেই খনা খনা গলায় কি সব যেন বলে চলেছে সে, আর মাঝে মধ্যেই খিলখিল করে হেসে উঠছে। তার ওই খিলখিলে অট্ট হাসির শব্দ ছড়িয়ে পড়ছে দিকবিদিকে। নির্জন জনমানবহীন অমন এক জায়গায় এই দৃশ্য দেখার পরেও যে কোনো মানুষের স্নায়বিক উত্তেজনা যথেষ্ট বৃদ্ধি পেত। যে কোনো সাধারণ মানুষের জ্ঞান হারানোর কথা ছিল তক্ষুনি, কিন্তু আমি তারানাথ চক্রবর্তী, তাই আমি উঠে দাঁড়ালাম। আমার চোয়াল ততক্ষণে কঠিন হয়ে উঠেছে, চোখের দৃষ্টি হয়েছে অত্যন্ত প্রখর। ধীর পদক্ষেপে আমি এগিয়ে গেলাম ক্রমশ শেওড়া গাছটার দিকে। শেওড়া গাছের মুখোমুখি দাঁড়ানো মাত্রই সেই গাছের মগডাল থেকে পা ঝুলিয়ে বসে থাকা পেতনি খনা গলায় হাসতে হাসতে বলল, কে গো তুমি? কে এলে গো?
এমন রাতের বেলায় এই শেওড়া গাছের নিচে এসে দাঁড়িয়েছ যে? তোমার সাহস তো অনেক। তাই এখানে রাতের বেলা কেউ আসে না, অথচ তুমি এলে কি মনে করে? আমি গলার আওয়াজ কঠিন ও গাম্ভীর্যপূর্ণ অবস্থায় রেখে পেতনির প্রশ্নের জবাবে বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। তবে লোকে আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। হ্যাঁ, সত্যি আমার অনেক সাহস। আমি তোমার মুখোমুখি হতেই এখানে এসেছি। এখানকার স্থানীয় মানুষদের মুখ থেকে শুনলাম তুমি নাকি এই সমগ্র অঞ্চলে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছ। মানুষদের খালি সুযোগ পেলেই ভয় দেখাও, তাদের ক্ষতি করার চেষ্টা করো। পেতনি আমার কথায় প্রবল আপত্তি জানিয়ে বলল, না না, এই সমস্ত কিছু হলো গুজব, মানুষের মনের নিছক ভয়। আমি কারোর কোনো দিনও ক্ষতি করিনি কিংবা কাউকে ভয় দেখানোর চেষ্টা করিনি। এবার দু একজন মানুষ যদি রাতের আধারে আমার এই রূপ দেখে সহ্য করতে না পেরে অযথা ভয় পায়, তাহলে আমি কি করব বলো দেখি? পেতনির কথা আমাকে সত্যি ভাবালো। প্রত্যেক অপশক্তি মানেই যে ক্ষতিকারক তেমনটা কিন্তু নয়। সেটা আমি এর আগেও বেশ কয়েকবার প্রমাণ পেয়েছি। মানুষের মধ্যেও যেমন ভালো মন্দের ভেদাভেদ থাকে, ঠিক তেমনি ভাবে অশরীরী ভূত প্রেতদের মধ্যেও সেই ভালো মন্দের ভেদাভেদ রয়েছে বই কি। আমি তাই গলার স্বর থেকে খানিকটা গাম্ভীর্যপূর্ণ ভাব কমিয়ে বললাম, তা তুমি এখানে অযথাভাবে এইভাবে রয়েছো কেন? তুমি মুক্তি লাভের কোনো চেষ্টা করনি? এইরকম পেতনি অবস্থায় আর কতদিন থাকবে তুমি? আমার কথা শুনে শেওড়া গাছের সেই পেতনি এবার যেন ফুঁপিয়ে কেঁদেই ফেলল। এতক্ষণ ধরে যে অনাবিল আনন্দে খলখল করে হাসছিল, সেই এবার ভীষণ কষ্ট আর বেদনায় রীতিমতো চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো। আমি তার কান্না থামানোর জন্য বললাম, হঠাৎ করে কি হলো তোমার? এভাবে কাঁদতে আরম্ভ করলে কেন? কষ্টে গো কষ্টে, বহু যন্ত্রণায় আর কষ্টে আমি কাঁদছি। আমারও কি আর ভালো লাগে গো এইভাবে পেতনি হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শেওড়া গাছের ডালে ঝুলে থাকতে? আমিও মুক্তি পেতে চাই, কিন্তু ওই শয়তান কাপালিক আমাকে মুক্তি পেতে দেবে না, কিছুতেই দেবে না। সে আমাকে এক প্রকার বন্দি করে রেখেছে। পেতনির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, শয়তান কাপালিক? সে আবার কে? এই পলাশপুর গ্রামের একেবারে উত্তর দিকে এক কাপালিকের বাস। সাধারণ মানুষের চোখে সে সাক্ষাৎ দেবতা। আসলে ভালো মানুষের মুখোশ পরে থাকা সে আস্ত একটা শয়তান। মানুষদের নানান প্রলোভন দেখিয়ে সে কেবলমাত্র অর্থ উপার্জন করে, আর নিজের অল্প স্বল্প কিছু তন্ত্রমন্ত্রের জোরে আমাদের মতন অতৃপ্ত আত্মাদের বন্দি বানিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করায়। সেই কাপালিকের কাছে আমিও এক সামান্য বন্দি, এক অতৃপ্ত আত্মা ছাড়া আর অন্য কিছু নয়। তার যখন যা প্রয়োজন আমাকে দিয়ে সেই সমস্ত কাজ করিয়ে নেয়। এই জন্যই তো আমি মুক্তি পেতে পারছি না। শুধুমাত্র আমি একাই নয় যে, আরো অনেক অতৃপ্ত আত্মা তার কাছে বন্দি হয়ে রয়েছে। আমি বিস্ময় ভরে সেই পেতনির উদ্দেশ্যে বললাম, কি বলছো কি তুমি? এ যে ভারী সাংঘাতিক বিষয়। হ্যাঁ গো, সাংঘাতিক বলে সাংঘাতিক। কেবলমাত্র সেই শয়তান নরাধমের কারণেই কত শত অতৃপ্ত আত্মার আজও মুক্তি ঘটেনি গো।
তারা একরকম অভিশপ্ত দশায় আমার মতনই আটকে আছে। পাপ পাপ মহা পাপ করছে সেই কাপালিক। সে পাপিষ্ঠ এইভাবে আত্মাদের বন্দি করে রেখে তাদের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ানো, না 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 না, এটা মোটেই কোনো ভালো কথা নয়। আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে একবার তার ডেরা নিয়ে যেতে পারবে? আমি সেই কাপালিকের মুখোমুখি হতে চাই। এই ঘটনার কোনো এক বিহিত করা অত্যন্ত জরুরি। হ্যাঁ, কেন নিয়ে যেতে পারবো না? অবশ্যই পারবো, চলো। বেশ, তবে চলো, আমাকে সেই কাপালিকের বাসস্থানে নিয়ে চলো। বাকি যা করার তা আমিই করব। এতদূর পর্যন্ত বলে ঠাকুরমশাই এবার একটু চুপ হলেন। আমি এবং কিশোরী আমরা উভয়ই একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। বাইরে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বেড়েছে। এই অল্প সময়ের মধ্যেই আকাশ কালো করে অকাল সন্ধ্যার অন্ধকার নেমে আসছে বিশ্ব চরাচরের বুকে। চারি রান্নাঘরের বাইরে বেরিয়ে এসে আমাদের থেকে মাত্র কিছুটা তফাতে একটা ছোট্ট টিমটিমে লণ্ঠন বসিয়ে রেখে গেল। লণ্ঠনের মৃদু হলুদ আলোর শিখা ক্রমশ ছড়িয়ে পড়ল গোটা চত্বর জুড়ে। তক্তাপোষের উপর রাখা 500 সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠাকুরমশাই তাতে আগুন ধরিয়ে লম্বা টান দিলেন মনের সুখে। সিগারেটের অগ্রভাগে জমতে থাকা ছাই তিনি মাঝে মধ্যেই ঝেড়ে ফেলছিলেন ছাইদানি হিসেবে ব্যবহৃত আধ ভাঙা নারকেলের মালায়। কিশোরী ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে উঠল, এতদিন পর্যন্ত ঠাকুরমশাইয়ের মুখ থেকে বিভিন্ন বিপদগ্রস্ত মানুষদের কাহিনীর কথা শুনে এসেছি, তবে আজকের ঘটনা সম্পূর্ণরূপে আলাদা। এই ঘটনা ঠাকুরমশাই কোনো মানুষকে নয়, বরং তার পরিবর্তে এক অতৃপ্ত আত্মাকে সাহায্য করেছেন। কি তাই তো ঠাকুরমশাই? হ্যাঁ কিশোরী, তুমি ঠিকই বলেছ, একেবারেই তাই। আসলে কি জানো, আমি সর্বদা সত্যের পথেই থেকেছি। কখনো কোনো অন্যায়ের সাথে বিন্দু মাত্র আপোষ আমি করিনি। এক্ষেত্রে অপশক্তি এক অতৃপ্ত আত্মা হলেও সে কোনো অন্যায় কিংবা অপরাধমূলক কাজ করেনি, বরং তার সাথেই অন্যায় করা হয়েছিল। যা করেছিল একজন মানুষ, বলা বাহুল্য মানুষরূপী শয়তান, ওই শয়তান কাপালিক। এইভাবে কাপালিক কখনোই নিজের ক্ষমতা দিয়ে কোনো আত্মাদের বন্দি করে রাখতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম সে কাপালিকের মুখোমুখি হবার জন্য। শ্যাওড়া গাছের মগডাল থেকে নেমে এসে সেই পেতনির ছায়া শরীর হাঁটতে আরম্ভ করল। আমিও তার দেখানো পথ অনুসরণ করে এগোতে লাগলাম পলাশপুর গ্রামের উত্তর সীমান্ত বরাবর। গোটা গ্রাম সম্পূর্ণরূপে নির্জন নিশুতি। মানুষজন তো বহু দূরের কথা, নিদান পক্ষে একটা শিয়াল কুকুরের পর্যন্ত দেখা পাওয়া গেল না। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মস্ত বড় বড় মহিরুহের দল অন্ধকারের মধ্যে জড়াজড়ি করে দাঁড়িয়ে রয়েছে। সেই অশরীরী রমণীর শাড়ির আঁচল বাতাসের সাথে উঠছিল ফড়ফড় শব্দ করে। সে যাই হোক, আমরা দুজনে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম একটা বটতলায়। ঝোপঝাড়ের অন্তরালে দাঁড়িয়ে পেতনি খনা গলায় আমার উদ্দেশ্যে বলল, ওই যে, ওই হলো সেই কাপালিকের গৃহ, ওখানেই সেই শয়তান সাধক ডেরা নিয়েছে। বটতলার দিকে তাকাতেই আমি দেখলাম প্রকাণ্ড সেই গাছের নিচে ধুনি জ্বালিয়ে বসে রয়েছে কোনো একজন কাপালিক। ধুনির স্বল্প আগুনের তেজরশ্মি ছড়িয়ে পড়েছে তার পেশিবহুল শরীরের বিভিন্ন অংশে। ধুনির স্বল্প আলোয় দেখা যাচ্ছে তার বাহ্যিক রূপ। কাপালিকের মাথার লম্বা লম্বা চুল বাতাসের দাপটের সাথে উঠছে এলোমেলো ভাবে। বটগাছের ঝুড়ির মতোই তার মাথার অধিকাংশ চুল জট পাকিয়ে নেমে এসেছে নিচের দিকে।
কাপালিকের চওড়া কপাল রক্ত কুমকুমের তিলকে ভর্তি, তার দুই নেশাতুর চোখ জবা ফুলের মতো টকটকে লাল, গলায় ও হাতে রয়েছে কি সব যেন তাবিজ আর কবচ আর বিভিন্ন মালা জাতীয় জিনিস। কাপালিকের পরনে রক্ত বস্ত্র, বিড় করে মন্ত্র উচ্চারণ করছে সেই কাপালিক। আমি এবার তার মুখোমুখি হলাম। ঝোপঝাড়ের অন্তরাল থেকে বাইরে বেরিয়ে আত্মপ্রকাশ করলাম সেই কাপালিকের সামনে, আর গাম্ভীর্য স্বরে উচ্চ কণ্ঠে কাপালিকের চোখে চোখ রেখে বললাম, থামো থামো হে ভণ্ড সাধক, কি ভেবেছ তুমি? এইভাবে অতৃপ্ত আত্মাদের আটকে রেখে তুমি নিজের ইচ্ছা অনুযায়ী তাদের পরিচালনা করবে, নিজের খেয়াল খুশি মতন তাদের যা খুশি কাজ করাবে? তোমার পাপের ঘোড়া পরিপূর্ণ হয়েছে কাপালিক, এবার তোমার অন্যায়ের উপযুক্ত শাস্তির সময় এসে গেছে, তুমি তৈরি হও। আমার কথা শুনে সে কাপালিক যেন এবার রুদ্রমূর্তি ধারণ করলো। শটান উঠে দাঁড়ালো সে, তার দুই চোখ হয়ে উঠল সম্পূর্ণ বিস্ফারিত, চোখের অক্ষি কোটর ঠেলে বুঝি বেরিয়ে আসবে লাল টকটকে গোল গোল দুই চোখ। বাঁচ খাই গলায় চিৎকার করে সে বলল, কে কে তুমি? তোমার সাহস হলো কি করে এইভাবে মধ্যরাতে আমার সাধনায় বিঘ্ন ঘটানোর? তুমি জানলে কি করে আমি অতৃপ্ত আত্মাদের নিজের মন্ত্র বলে ইচ্ছা অনুযায়ী পরিচালনা করি? এ কথা তো তোমার জানার কথা নয়। জানি জানি, আমি সব জানি। কি ভেবেছ কি তুমি? এইভাবে দিনের পর দিন তুমি অত্যাচার চালিয়ে যাবে, অথচ ঘুণাক্ষরেও তা কেউ টের পাবে না। কিন্তু তা যে আর হবার নয়। কি করবে তুমি? তুমি যে মহাপাপ করেছ সেই পাপের উপযুক্ত শাস্তি তোমার প্রাপ্য, আর সেই শাস্তি আমি নয়, তোমার স্বয়ং ঈশ্বর দেবেন। তিনি সৃষ্টিকর্তা, এই জগৎ সংসার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার রচনা। সেই রচনার বাইরে স্বাভাবিক নিয়মের ঊর্ধ্বে উঠে যারা কোনো কিছু করে তাদের অদৃষ্টে নেমে আসে অন্তিম পরিণতি। অতৃপ্ত আত্মাদের তুমি মুক্তি দাওনি, তাদের অভিশপ্ত অবস্থায় বিদেহী অশরীরী দশায় আটকে রেখেছ দিনের পর দিন, কেবলমাত্র নিজের স্বার্থসিদ্ধির কারণে। এই অন্যায়ের শাস্তি আজ ঈশ্বর তোমায় দেবেন। আমার কথা শুনে সেই কাপালিক অত্যন্ত ক্রোধিত হলো, তার দুই চোখের মণিতে ফুটে উঠল সামনে চলতে থাকা আগুনের প্রতিচ্ছবি। সেই কাপালিক আমার উদ্দেশ্যে বলল, তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হলাম। বুঝতে পারছি তুমি সাধারণ কোনো মানুষ নয়, কারণ সাধারণ মানুষ হলে আত্মাদের আমি বন্দি করে রাখি তা তুমি জানতে পারতে না। কিন্তু তুমি যেই হও না কেন, আজ যখন একবার আমার মুখোমুখি এসে দাঁড়িয়েছ, আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছ, তখন তার শাস্তি তোমার প্রাপ্য। তুমি প্রাণে বাঁচতে পারবে না, আমি তোমাকে শেষ করে দেব। আমি তারানাথ চক্রবর্তী, মানুষজন আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। বেশ, আজ তবে প্রমাণ হয়ে যাক কোন শক্তি বেশি বড়, শুভ শক্তি নাকি তোমার অশুভ শক্তি। এই কথা বলে আমি এবার প্রস্তুত হলাম মোকাবিলা করার জন্য, কারণ ততক্ষণে সে কাপালিক তার নিজস্ব শক্তি প্রদর্শনের খেলায় মত্ত হয়ে উঠেছে। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি বেশ কিছু বিশেষ ক্ষমতার অধিকারী। আমি তৎক্ষণাৎ দুই হাত জড়ো করে মনে মনে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা নিজ গাত্র বন্ধন করে নিলাম। কাপালিক হাতের মধ্যে কি একটা তুলে নিয়ে মট মট শব্দে মোচড় দিয়ে
সেটা ধুনির আগুনে ফেলা মাত্রই একটা একটা বিভৎস কালো কুচকুচে ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়ে তা ধেয়ে এলো ক্রমশ আমার দিকে। আমিও মাটির মধ্যে থেকে বেশ কিছুটা ধুলো হাতে তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র সহযোগে তাতে সামান্য ফুঁ দিতেই সেই কালো ধোঁয়ার কুণ্ডলী ফিকে হয়ে এলো। নিজের শক্তিকে এইভাবে আমার শক্তি টক্কর দিতে পেরেছে দেখে অত্যন্ত ক্রোধিত হলো সেই কাপালিক। কাপালিক এবার দুই হাত দুই দিকে প্রসারিত করে কি যেন একটা দুর্বোধ্য ভাষায় মন্ত্র উচ্চারণ করলো। তখন কাপালিকের হাতের মধ্যে সহসা সৃষ্টি হলো লাল উজ্জ্বল আলোর জ্যোতি। সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করার জন্য প্রস্তুত হলো। আমার দেহের উপরিতলে যে সুরক্ষার বলয় সৃষ্টি হয়েছিল তার মধ্যে থেকে বিচ্ছুরিত হলো নীল উজ্জ্বল আলোর রেখা। সরল রৈখিক পদ্ধতিতে লাল এবং নীল আলো এগিয়ে গেল একে অপরের দিকে। তারপর তীব্র বিস্ফোরণের সৃষ্টি হলো। বিস্ফোরণের ধাক্কায় কাপালিক ছিটকে পড়ল বেশ কয়েক হাত দূরে। সীমাহীন রাগে ও অপমানে হিংসায় কাপালিক গগন বিদারী চিৎকার করে উঠল। কাপালিকের চিৎকারের আওয়াজ ছড়িয়ে পড়ল সমগ্র পলাশপুর গ্রামের আকাশে বাতাসে। যাবতীয় নৈশ নীরবতা মুহূর্তের মধ্যে খান খান হয়ে গেল। আমি দুই বাহু দুই দিকে প্রসারিত করে উচ্চকণ্ঠে ঊর্ধ্বাকাশে তাকিয়ে বললাম, হে ঈশ্বর, আমি তারানাথ তান্ত্রিক, একজন অত্যন্ত সাধারণ মানুষ। আমি আপনার কাছে অনুরোধ করছি, এই শয়তান কাপালিকের উচিত শাস্তি আপনি প্রদান করুন। আপনার নিয়মের ঊর্ধ্বে উঠে যে চরম অন্যায় করেছে সেই অন্যায়ের উপযুক্ত শাস্তি তার প্রাপ্য ঠাকুর। কেবলমাত্র তার কারণে একাধিক অতৃপ্ত আত্মারা মুক্তির আশায় আটকে রয়েছে আজ। তাদের সদ্গতি হচ্ছে না। আপনার নিয়মের যে অবমানিত করেছে সেই কাপালিক, তার যথোপযুক্ত শাস্তি দিন ভগবান। আর ওই অতৃপ্ত আত্মাদের আপনি মুক্ত করুন তাদের। আমার কথা শেষ হবার সাথে সাথেই কালো আকাশের বুক ফালা ফালা করে দিয়ে বিনা মেঘে বজ্রপাত ঘটল। হাড়াহাড়ি ভাবে ঊর্ধ্ব গগন হতে নেমে এলো ইন্দ্রদেবের লকলকে তলোয়ার। চোখের পলকের মধ্যে কাপালিকের শরীর জ্বলে উঠল। তার গোটা শরীর গ্রাস করলেন অগ্নিদেব। দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। সঙ্গে সঙ্গে কাপালিক সে প্রাণপণ আর্তনাদ করে উঠল। এখনো আমার কানে বাজে তার অন্তিম পরিণতি। সেই সময় তাকে দেখে সত্যি আমার কষ্ট হচ্ছিল, কিন্তু এ কথাও মানতে হবে যে পাপ সে করেছে সেই পাপের শাস্তি তার অবশ্যই জুটবে, এবং সেটাই সেই সময় ঘটেছিল। কাপালিকের আধপোড়া মৃতদেহ পড়ে রইল মাটির মধ্যে। পলাশপুর গ্রামের বুকে দীর্ঘদিন ধরে বসবাস করা সেই পেতনি আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। তার গোটা শরীর ধীরে ধীরে সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয়ে গেল, আর সেই সমস্ত কণা আস্তে আস্তে বিলীন হয়ে গেল মহাকালের গর্ভে। আমি বুঝতে পারলাম সমস্ত অপশক্তি ও অশরীরা যাদের কাপালিক নিজের কার্যসিদ্ধি করানোর জন্য আটকে রেখেছিল তারা আজ অবশেষে মুক্তি পেল। পরের দিন সকালে গ্রামের মানুষজন এসে
আমাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ওই শেওড়া গাছের নিচে বসে থাকতে দেখে হতবাক হয়ে পড়ল। আমি তাদের গতকালের রাতের ঘটনা সমস্তটা বিস্তারিতভাবে বললাম। কাপালিকের আধ পোড়া দেহটা পার্শ্ববর্তী একটা নদীর জলে গ্রামবাসীরা বিসর্জন দিল। তারা সত্যি মনে মনে আত্মগ্লানিতে ভুগল শেওড়া গাছের পেতনিকে ক্ষতিকারক ভাবার কারণে। বুঝলে হে কিশোরী, মানুষের মধ্যেও যেমন ভালো মন্দের ভেদাভেদ থাকে, অতিরিক্ত অশরীরী আত্মাদের মধ্যেও সেই ভেদাভেদ অবশ্যই আছে, কিন্তু আমরা কখনো কখনো সে কথা মানতেই চাই না। ভূত প্রেত মানেই আমাদের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়ে আছে যে তারা অত্যন্ত ক্ষতিকারক আমাদের জন্য, কিন্তু বাস্তবে সেটা নয় গো। কোনো কোনো ক্ষেত্রে সেই সমস্ত অতৃপ্ত আত্মারা মানুষের জন্য উপকারীও বটে। আজকের কাহিনী তাহলে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের এই গল্প তোমাদের অনেক কিছু শিক্ষাদান করবে আগামী দিনে। আজ্ঞে হ্যাঁ ঠাকুর মশাই, সত্যি সত্যিই ভালো লেগেছে, একেবারে এক কথায় যাকে বলে অনবদ্য। আজকের মতো গল্প পাঠ সমাপ্ত হয়েছে দেখে আমি এবং কিশোরী আমরা দুই বন্ধু ঠাকুর মশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে এলাম। বাইরে তখনও বৃষ্টি হয়ে চলেছে অনবরত, তাই ছাতা মাথায় দিয়ে দুই বন্ধু জল জমা রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে হাঁটতে আরম্ভ করলাম নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণ আপনারা শুনলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প পলাশপুরের পেতনি। গল্প পাঠিয়েছিলেন সনক, গল্পের সূত্রধার তিয়াস এবং অন্যান্য চরিত্রে ছিলেন সৌমেন, নিরুপম, নন্দিতা এবং আমি প্রভাত। গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।